স্বপ্ন পূরণের প্রথম ধাপ, আমি কেদারনাথে চলে আসছি অবশেষে। কেদারনাথ মন্দিরের একেবারে সামনেই এই ব্রিজ, আর এই ব্রিজটা পার করে মাত্র 300 মিটার দূরত্বে আমাদের সেদিনের ঠিকানা ছিল হেমলক কলোনিতে। জিএম ভ্যান থেকে বুক করেছিলাম, আর ঠিক সিনারিটা সকালবেলা উঠে ঠিক কিছুটা এরকম ছিল। কি একেবারেই ছবির মতো লাগছে না? আমিও জাস্ট দেখে অবাক যে এত সুন্দর কোনো একটা জায়গা হতে পারে, একেবারে স্বর্গীয় অনুভূতি। সঙ্গে আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম ছিল ঠিক এরকম, নর্মাল গ্রাউন্ড বেডেড, এবং তার সঙ্গে স্লিপিং ব্যাগ ছিল। সকালবেলায় ওনারা এসে পৌঁছেছেন, ওনারা সাউথ ইন্ডিয়া থেকে এসেছেন, আমাদের সাথে বেশ জমিয়ে একটু গল্প করলেন। আর এরপরে আমাদের পরের দিন সকালে মানে 7ই মে ভিজিট করার ছিল কেদারনাথ মন্দিরে। পেছনের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, এখানে কমন বাথরুম ইউজ করা হয়। আর সব থেকে বড় কথা, এখানকার রেন্ট হচ্ছে পার হেড 1000 টাকা করে। আমরা এখন বেরোবো পূজা দিতে কেদারনাথের। ওয়েদারটা দেখো জাস্ট পেছনে, ওয়াও সিনারি। মনে হচ্ছিল যেন স্বর্গ রাজ্যে চলে এসেছি। বরফে ঢাকা চূড়োগুলো বারবার করে মহাদেবের সেখানে থাকার ইঙ্গিত দিচ্ছিল। হালকা ফুলকা বৃষ্টি ছিল, কিন্তু সেটা পরের মুহূর্তেই মানে আগামী 5 মিনিটেই কমে গেছিল। এই জায়গা থেকে এবার আমরা রওনা দিলাম কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে পুজোর প্রসেসিং, পুজো দিতে কত সময় লেগেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ঠান্ডা কিন্তু অনেকটাই ছিল, তার জন্য আমরা বেশ একটু টাইট ফিট জামা কাপড় পরে চলে গেছিলাম। আর এখান থেকে আমরা মন্দিরে যাওয়ার যে টোকেন সেটা কেটেছিলাম। টোকেন একেবারে নিঃশুল্ক, মানে ফ্রিতে দেওয়া হয়। আর তার পাশেই বসেছিলেন মেডিকেল সেন্টারের একজন লোক, তিনি কিন্তু আমাদেরকে মানে যার যার প্রবলেম জিজ্ঞেস করে তাকে ওষুধ দিচ্ছিলেন। আমরা এখান থেকে কিছু ওষুধ নিই গা ব্যথার। তো এখন দেখো মন্দিরে একেবারে চত্বরে চলে এসেছি। এই ওমটা সুন্দর ডিজাইনটা নতুন করে বসানো হয়েছে, এবং তার জন্য কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর চারিপাশে একটু ভিড়টা দেখিয়ে দিই। প্রচুর মানুষ এসেছিলেন দর্শন করতে। তখন ঠিক সকাল 9:30 বাজে। আমরা টোকেন যখন নিলাম সেখানে টাইম স্লট লেখা ছিল দুপুর 2টো থেকে 3টে, কিন্তু আমরা তার আগেই সেখানে মন্দিরে যাওয়ার অনুমতি পেয়ে যাই। আর মন্দিরের যে দৃশ্য সেটা এখান থেকে একটুখানি দেখিয়ে দিই। টোকেনটা নেবার পর আমরা সবার প্রথমে মন্দিরের সামনেই চলে গেছিলাম যে বাবাকে দেখবো সেই আশাতে, কিন্তু তারপরে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়। সম্পূর্ণ প্রসেস মেনে তারপরে পুজো দেওয়ার পদ্ধতিটা জেনে ভেতর থেকে লাইন করে করে আমাদের মন্দিরের সামনে আসতে হয়। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফিল নিচ্ছিলাম যে মহাদেব সত্যিই আছেন। আর এরপরে আমরা চলে যাই একেবারে লাইনে অলরেডি ঢুকে গেছি। পুলিশ আমাদেরকে ঢুকতে দিলেন, যদিও 2টো স্লট ছিল, কিন্তু তবুও আমাদেরকে অনেকটা আগেই ঢুকতে দিতে চাইলেন। কারণ হচ্ছে ভিড় তখনও সেরকম হয়নি, তো পেছনে প্রচুর ফাঁকা ছিল জন্যই আমাদেরকে অ্যালাউ করেছেন। লাইনে দাঁড়াতে চারিদিকে যে মন্দাকিনীর বয়ে যাওয়া প্লাস আরও যে সৌন্দর্য, সেগুলো আমরা সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। আর সঙ্গে অবভিয়াসলি আমরা দুজন টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। যেখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম চারপাশে প্রচুর দোকান আছে। আপনারা যদি কেউ প্রসাদ না কিনে থাকেন তাহলে এখান থেকেও কিনতে পারেন। যদিও আমাদের প্রসাদটা মন্দিরের বাইরের দোকান থেকে নেওয়া হয়েছিল। লাইনের পজিশনটা একটুখানি দেখিয়ে দিই। টুকটুক করে লাইন এগোচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি বাবার দর্শন পেয়ে যাব, কারণ খুব একটা ভিড় তখনও কিন্তু মনে হচ্ছিল না। নর্মালি এই বোর্ডে লেখা আছে যে যখন আপনাকে টাইম স্লট দেওয়া হবে ঠিক তার 10 থেকে 15 মিনিট আগে লাইনে দাঁড়াতে, কিন্তু ব্যাপারটা যদি সেরকম করা হয় তাহলে হয়তো রাত অবধিও দর্শন হবে না। আমাদের টাইম স্লট 2টো থাকা সত্ত্বেও আমরা অনেক সকালেই চলে গেছিলাম, কারণ জানি যে ভিড় থাকলে পরে সেখানে কিন্তু কোনোভাবেই 10 মিনিট আগে লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন পাওয়া পসিবল নয়। প্রত্যেকটা বড় বড় মন্দিরের এই হচ্ছে এক অসুবিধা, এত লোক আসে যে আপনাকে একেবারে হতে দিয়ে লাইনে পড়ে থাকতে হয় যাতে খুব তাড়াতাড়ি দর্শন পান। পাশেই দেখুন কি সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, মানে আমি জাস্ট দেখে ফিদা। ক্যামেরাতে একেবারে ছোট দেখা যাচ্ছে, বাট সামন থেকে মনে হচ্ছিল পাহাড়টা এই বুঝি আমাকে খেতে আসবে, এত সুন্দর। অলরেডি আমরা মন্দির চত্বরের একেবারে সামনে পৌঁছে গেছি।
তো এখান থেকে মন্দিরের যে চত্বরটা মানে গ্রাউন্ডটা সেটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। আমি সেটারও ভিডিও করে নিয়েছি। পাশে জুতো রাখার জায়গা। এবার একেবারে মন্দিরের সামনে ক্যামেরা অ্যালাউড নয় বলে মন্দিরে আমি সেই টাইমে মোবাইল বন্ধ রাখি। মন্দির থেকে বেরিয়ে আসার পর পুজো দিয়ে খুব সফলভাবে পুজো দিই এবং খুব সুন্দর করে দর্শন হয়। তারপরে সমীর এখানে একটা সন্ন্যাসী বাবার কাছ থেকে মাথায় তিলক আঁকে এবং এরপরে আমরা মন্দিরের সামনে বিভিন্ন রকম ছবি টবি তোলার জন্য চলে যাই। মন্দিরটা দরজা খুলেছে 4 মে এবং তার জন্য এটাকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা পৌঁছে গেছিলাম 7ই মেতে, ঠিক 3 দিন পরে। তো তখনও পর্যন্ত ফুলগুলো একেবারে সতেজ অবস্থাতে আছে এবং ভীষণ সুন্দর করে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখা যাচ্ছে। তো সেটারও আমি একটু ভিডিও করে নিয়েছি। অনেক দিনের স্বপ্ন পূরণের ধাপ, অবশেষে আমি কেদারনাথ মন্দিরে পৌঁছতে পেরেছি। বাবার অসীম কৃপা আর দয়া না থাকলে এই যাত্রা কোনোভাবেই সম্ভব হতো না। তো এই হচ্ছে কেদারনাথ মন্দির, সবার সাথে শেয়ার করে নিলাম। আর এবার চলুন আপনাদেরকে কেদারনাথ মন্দিরের যে কাহিনী, ইন্টারেস্টিং একটা কাহিনী আছে সেটা শেয়ার করি। মহাভারতের যুদ্ধ শেষে পাণ্ডবরা যখন ভাতৃহত্যার প্রিয়জনদের হত্যার অপরাধে ভুগতে থাকেন, তারা ঋষি বেদব্যাসের সাথে পরামর্শ করেন এবং তিনি তাদেরকে মহাদেবের দর্শন লাভের জন্য অনুমতি দেন এবং তিনি বলেন যে মহাদেবের দর্শন লাভ করলে তারা ভাতৃহত্যা পাপ থেকে মুক্তি পাবেন। সেই অনুযায়ী প্রথমে তারা কাশীতে যান, কিন্তু পাণ্ডবরা যেখানে যেতে লাগলেন মহাদেব সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এরপর তিনি গুপ্তকাশীতে এসে গুপ্ত হয়ে গেলেন এবং অবশেষে কেদারনাথে এসে বিভিন্ন ষাঁড়গরুদের মাঝখানে নিজের রূপ বদল করে থাকতে লাগলেন। বাট ভীমের তীক্ষ্ণ নজর মহাদেবকে ওই গরুর পাড়ের মধ্যে থেকেও চিনতে পারলেন। তো তিনি কি করলেন, 2 পা 2 পাহাড়ের মাঝখানে রেখে দিলেন এবং তার পায়ের নিচ দিয়ে সমস্ত পশুরা পার হয়ে গেল, শুধুমাত্র মহাদেব গেলেন না। তখন তিনি মহাদেবকে ধরার জন্য তার ত্রিকোণাকার যে পিঠ, ষাঁড়ের যে পিঠ থাকে সেটাকে শক্ত করে ধরে রইলেন যাতে মহাদেব আর যেতে না পারেন। মহাদেব সেইখান থেকে মাটিতে যাওয়ার উপক্রম করলেন। তো সেই জায়গাটা পিঠটাকে শক্ত করে আঁকড়ে ধরার কারণে মহাদেব সেই স্থানেই কিন্তু শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়ে যান এবং এই মন্দিরটা পাণ্ডবদের দ্বারাই তৈরি। মন্দিরের দর্শন করার পর পেছনে গিয়ে আপনারা দেখতে পারবেন ভীমশিলা। 2013-তে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল উত্তরাখণ্ডে, তো সেখানে উপর থেকে একটা পাথর এসে ঠিক এই জায়গাটা, এই পাথরটা এখানে এসে দাঁড়িয়ে পড়ে, যেটাকে লোকাল লোকজন নাম দেন ভীমশিলা। এবং এই পাথরটা থাকার জন্যেই মন্দিরে কিন্তু কোনো বিন্দু মাত্র ক্ষতি হয়নি। জলের ধারা দুভাগে ভাগ হয়েছে এবং মন্দিরকে স্পর্শ না করে দুপাশ দিয়ে বয়ে চলে যায়। এবং পেছনেই রয়েছে অমৃতকুণ্ড। শিবলিঙ্গে যে জলগুলো ঢালা হয় সেই জলগুলো এই অমৃতকুণ্ডের থেকে এই সন্ন্যাসী বাবাটা দেন সবাইকে এবং আপনারা কিন্তু চাইলে বোতলে ভরে নিয়ে যেতে পারেন। আমিও অমৃতকুণ্ডের জল অবশ্যই বাড়িতে এনেছি। আর ঠিক পেছনেই মাত্র 1 থেকে 150 মিটার গেলে পরেই পাওয়া যাবে আদি শঙ্করাচার্যের সমাধি। পাণ্ডবরা যখন মন্দিরটা বানিয়েছিলেন তার অনেকদিন পরে পাণ্ডবদের এই মন্দিরটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তখন আদি শঙ্করাচার্য আবার পুনর্গঠন করেন। মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত। তা আমরা একটু দর্শন করে এলাম আর ওপর থেকে ছবি নিতে পেরেছি, নিচে গিয়ে আর ছবি নিয়ে নিই। আর এখানে তো মহাদেবের কেদারনাথের ভিউটা তো তোমরা দেখলে, এত সুন্দর। আদি শঙ্করাচার্য আমাদের ভারতের বহু মন্দিরকে কিন্তু পুনর্গঠন করিয়েছিলেন। তো যাই হোক, মন্দির থেকে বেরোনোর পথে এই 2জন সন্ন্যাসী বাবার সাথে দেখা হয়ে গেল। তারা আমাকে আশীর্বাদ স্বরূপ একটা রুদ্রাক্ষ দিয়েছেন, আমি সেটা সযত্নে বাড়িতে এনেছি। এটাও আমার একটা বড় পাওনা কেদারনাথ মন্দিরে গিয়ে, সচরাচর কিন্তু এরকম হয় না। তো তিনি আমাকে দিলেন, আমি একদম আশীর্বাদ স্বরূপ সেটা আমি আমার সঙ্গে এনেছি। এরপর একটুখানি বাইরে গিয়ে সম্পূর্ণ মন্দির পরিদর্শন করে 1000 খানেক ছবি তুলে 1,00,000 খানেক ভিডিও বানিয়ে আমি আবার চলে এলাম মন্দিরের একদম সামনে। এবার আমরা গিয়েছিলাম একটুখানি কেদারনাথ যে হেলিপ্যাড আছে সেখানে ঘুরতে। আর একটু ইচ্ছাও ছিল যদি টিকিট পাওয়া যায় তবে হেলিকপ্টারেই যাব, বাট সরি, অনলাইন ছাড়া এই টিকিট পাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই। তারপরে দেখুন যে পরের দিন ভোরবেলা, ওই দিন তো কাটলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যার পরে। পরের দিন ভোরবেলা ঠিক এরকম একটা স্বর্গীয় দৃশ্য আমার চোখে পড়েছে আমাদের সেই হেমলক কলোনিতে। সত্যি অসাধারণ যাকে বলে। আর মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে ভৈরব বাবার মন্দির। সেখানে দর্শন না করে নাকি যাত্রা অসম্পূর্ণ থাকে, কিন্তু আমি দূর থেকেই দর্শন করেছি। আমাদের পা ব্যথার কারণে, শরীর খারাপ থাকার কারণে আর দর্শন করা সেখানে যাওয়া পসিবল হয়নি। এরপরে ছিল নামার পালা, এরপরে ছিল কেদারনাথকে বিদায় জানানোর পালা। খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গার ভিডিও করে এবার আমি আস্তে আস্তে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের সঙ্গে খুব বেশি লাগেজ ছিল না,
তো আবার একটা পিট্টু দাদাকে এবার প্রথমেই ঠিক করে নিয়েছি, যাকে আমরা ব্যাগগুলো গচ্ছিত করে আমরা নিজেরা খালি হাতে হাঁটা শুরু করেছিলাম। তো এই ব্যাগপত্র বেঁধে নিচে রওনা দিলেন এবং সঙ্গে কিন্তু আমরাও শুরু করলাম। এখানে 3 দিন ঘোরা বন্ধ থাকবে, কারণ হচ্ছে একদিনে প্রায় 50টা ঘোড়া মরে গেছে। তো কালকে বন্ধ ছিল, আজকে বন্ধ থাকবে, আবার কালকেও বন্ধ থাকবে। তো সবাইকে অগত্যা হেঁটে নয়তো পিট্টুতে যেতে হবে। আমরা ব্যাগগুলো সব পিট্টুতে দিয়ে নিজেরা এখন হাঁটা শুরু করব। রাতে যে জিনিসগুলো দেখতে পাইনি, এবার দিনের বেলা সেই আসল সৌন্দর্যটা দেখতে দেখতে নিচের দিকে নামছিলাম। সবার প্রথমে এটা চোখে পড়লো সুন্দর রাস্তা, নানা রং বেরঙের বাড়ি এবং সঙ্গে সেই বরফের চাই, যেগুলো রাত্রিবেলা থাকার জন্য ছবিটি উঠতে পারিনি। সেই চাইয়ের মাঝখানে আমি একেবারে স্বর্গীয় অনুভূতিতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ভগবানের অশেষ কৃপাতে এত সুন্দর ওয়েদার ছিল যেদিন পুজো দিলাম সেদিন, প্লাস যেদিন নামছিলাম সেদিন, যে কি বলবো। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ রোদ উঠেছিল, চারিদিকের আবহাওয়া পরিষ্কার, আকাশে একেবারে বরফের চূড়াগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। মানে আর কি চাই, এর থেকে বেশি আর কি চাই। এরপর আমি আস্তে আস্তে রওনা দিলাম। আমাদের উঠতে যেমন 11 ঘন্টা সময় লেগেছিল, নামার সময় কিন্তু একেবারেই সময় লাগেনি। নামার সময় মাত্র 6 ঘন্টাতে নেমে পড়েছিলাম। এত স্পিড, এত এনার্জি সেটা কিন্তু আমি কেদারনাথে এসেই পেয়েছি। খুব সুন্দর লাগছিল। এক এক করে বরফের চাইগুলো পার করছিলাম। বরফের চাই বলবো না কি বলবো, আই ডোন্ট নো। বরফগুলো রাস্তায় সুন্দর করে জমে আছে, কাদা মিশ্রিত বরফ, যদিও অতটা পরিষ্কার নয়, তবুও অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আরেকটা কথা বলি, আমরা যেদিন নামছিলাম তো সেদিন আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, ঘোড়াগুলো যদি না থাকতো তাহলে কি সুন্দর করে নামতে পারতাম। ভগবান কিন্তু আমার সেই আশাটাও পূরণ করেছে। আগামী 3 দিনের জন্য কেদারনাথের ঘোড়াগুলো বন্ধ হয়ে যায়, কারণ ঘোড়াদের একটা ভাইরাস অ্যাটাকের ফলে একদিনে 50টা ঘোড়া মারা পড়ে যায়। তো সেই জন্য কেদারনাথে আগামী 3 দিনের জন্য ঘোড়া ফুললি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমরা ওঠার সময় যত ঘোড়ার অত্যাচার সহ্য করেছি, নামার সময় একটা সিঙ্গেল পিস ঘোড়াও কিন্তু পাইনি। আর দেখুন এখানে যে কি সুন্দর স্বর্গের, মানে একেবারে মনে হচ্ছে স্বর্গ একেবারে হাতের মুঠোতে। এত সুন্দর একটা পাহাড় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, আমি জাস্ট দেখে পাগল হয়ে গেছি। এবং সেটাকে বারবার করে মোটামুটি আধ ঘন্টা আমরা এখানেই কিন্তু টাইম কাটিয়েছি, জাস্ট শুধু এই সৌন্দর্যটা দেখব বলে। যার জন্য এত দূর ভ্রমণ করে, এত কষ্ট করে এই এত উপরে ওঠা, সেই ইচ্ছেটা পূরণ হয়েছে আমার। আর রাস্তাতে দেখুন আগের দিন সামান্য রাত্রে বৃষ্টি হওয়ার ফলে এই এত বড় একটা পাথর পড়েছে। জায়গাটার নাম আমার মনে নেই, কিন্তু অবস্থা দেখো, এই পাথরটা পড়েছে। খুবই আজকে একটুখানি হেঁটে এই জন্য শান্তি যে হচ্ছে আজকে কোনো ঘোড়া নেই রাস্তাতে। মানে 3 দিনের জন্য ঘোড়া বন্ধ, আজকে কোনো ঘোড়া নেই। দেখো অবস্থা, 3 দিন পর্যন্ত কোনো ঘোড়া চলবে না, কারণ প্রায় 50টা ঘোড়া এক রাত্রে নাকি মারা গেছে। এরপর পথ চলতি নানা মানুষের নানা রকমের ড্রেস, নানা রকমের কালারফুল পোশাক, বিভিন্ন কালারফুল ভিউ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে গৌরীকুণ্ডের দিকে এগোচ্ছিলাম। সুন্দর সুন্দর জিনিস তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা জায়গা এত সুন্দর। আর সব থেকে বড়ো কথা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এত দূর রাস্তা, মানে এত উঁচুতেও ট্রাক্টরগুলো কিভাবে ওরা ওঠায়, তো সেই জিনিসটার আমি সামান্য একটু ভিডিও করে রেখেছিলাম, কারণ এটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে। মালপত্র ওরা কিন্তু ট্রাক্টরের মাধ্যমেও আনে। একটা ট্রাক্টরের পেছনে প্রায় 6 থেকে 7 জন মানুষ অনেক কষ্ট করে এগুলোকে ওঠায়। আর এরপরে দেখুন এই যে রাস্তাগুলো, মানে জাস্ট একেবারে স্বর্গের সিঁড়ি যাকে বলে না, তো সেই সেম জিনিসটা আমার ফিল হচ্ছিল। মনে হচ্ছিলো যে স্বর্গের সিঁড়ি দিয়ে উঠেছি, এবার স্বর্গের সিঁড়ি দিয়ে নামছি। আজকে দেখো একটা ঘোড়াও নাই রাস্তাতে, সব ঘোড়া বন্ধ 3 দিনের জন্য। ওঠার সময় আমরা তো প্রায়
10-20 মিটার পর পর রেস্ট নিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালিতে প্রথম স্টপেজ হচ্ছে এখানে, যেই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলচট্টি বাজার। তো এটাতেই সবাই নর্মালি প্রথমে স্টপ নেয়, বাট নর্মাল লোকেদের এত দূর হেঁটে আসাটা মনে হয় পসিবল না, আমার ক্ষেত্রেও পসিবল ছিল না। তো 1-200 মিটার পর পর রেস্ট নিলে। দেখতে দেখতে অনেকটা পথ আমরা নেমে পড়েছি, এরপরে জাস্ট গৌরীকুণ্ডে যাওয়ার পালা। এখন আমরা গৌরীকুণ্ড জিপ স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে আছি। কেদারনাথ যাত্রা অবশেষে কমপ্লিট হলো। অবশেষে আমরা কমপ্লিট করতে পারলাম। এখন জিপ ধরে আবার সোনপ্রয়াগ যাব। নেমেই কোনো কথা না বাড়িয়ে জিপ ধরে পৌঁছে গেছিলাম সোনপ্রয়াগ অবধি। ব্যাস এতটুকুই ছিল আমার আজকের জার্নি। আর সোনপ্রয়াগ থেকে তারপরে আমরা ত্রিযুগী নারায়ণ টেম্পলে যাই। তো সেটার আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি এবং তারপর সেখান থেকে গুপ্তকাশী। আমরা অলরেডি সোনপ্রয়াগ ব্রিজের কাছে পৌঁছে গেছি। এখানে কিছু খাওয়া দাওয়া করেছি। এখানে বলে দিই, প্রত্যেকটা খাবার আপনি যখন খাবেন প্রায় 150 থেকে 200 টাকা মতো আপনার প্রতি বেলাতে খরচ হবে। সে আপনি ব্রেকফাস্ট খান, লাঞ্চ খান, ডিনার খান, যাই খান না কেন, কারণ এখানে খাবারের দাম একটু কস্টলি, কিন্তু খুব টেস্টি খাবারগুলো। এরপরে আমরা আবার সেই গুপ্তকাশীর সেম শ্রী নাগেশ্বর রিসর্টে গিয়ে আমাদের আস্তানা গাড়লাম। আবার সেই হেলিকপ্টারে ওঠানামা দেখা, যাকে বলে যা দারুণ হয়েছে না, মানে কি আর বলবো। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। পরের ভিডিওতে ত্রিযুগী নারায়ণ টেম্পল আর রুদ্রপ্রয়াগ যাওয়ার যে রাস্তাটা সেটাও সবার সাথে শেয়ার করব। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর লাইক করবেন অ্যান্ড অবভিয়াসলি শেয়ার করবেন। এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আমার ছোট্ট একটি চ্যানেল, আপনাদের সাপোর্টে, আপনাদের আশীর্বাদেই আস্তে আস্তে হয়তো কোনো দিন বড় হতে পারবো।